হয়েছে বন্ধু, আজ থেকে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। জানিস বন্ধু, নিজেদের চাষ করা এই সবজি শহরের বাজারে বিক্রি করতে যাব শুনে বাবা অমত করেছিলেন। গ্রামের বেশিরভাগ জমি জমা জোয়ারদারের কাছে বন্ধক থাকা মানে এই নয় যে জমির ফসলও নামমাত্র দামে তাদের দিয়ে দিতে হবে। জোয়ারদারের অত্যাচার এতদিন মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর নয়। সাব্বাস বন্ধু, সাব্বাস। তোমার প্রতিবাদী কণ্ঠস্বর চির অম্লান হোক। বিপদে আপদে এই বন্ধু সবসময় তোমার পাশে থাকবে। বন্ধু, আমার ছেলে লেখাপড়া, বোনের চিকিৎসা, সংসার, কোনো কিছু নিয়ে আমাকে আর ভাবতে হবে না। থাম 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 থাম। ওই শালা চোর, তোর এত বড় স্পর্ধা, মালিকের হুকুম না নিয়ে তুই ফসলের খেতে হাত দিয়েছিস। আমি চোর নই, আর মালিক যেহেতু আমি, সেহেতু কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রশ্নই আসে না। বলে কি মালিক? বেটা তুই মালিক? ওই শালা মালিকের বাচ্চা মালিক। মালিক কেমন দেখতে জানিস? ওই দেখ, বন্ধকি সূত্রে এখন হয়তো উনি এই জমির মালিক, কিন্তু ফসল আমার। হুজুর, জমি জমার মালিকানা সব ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিন। দেব। তার আগে দানপত্রটা তৈরি করে সসম্মানে ওর হাতে তুলে দিয়ে আসি। আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোয়ারদার। আমার সঙ্গে বেয়াদবি করার শাস্তি কত নির্মম তা তুই জানিস না। তরকারির বীজ বানিয়ে আজ তোকে আমি এই মাটিতে পুঁতে দেবো। জোরদার! আগুনকে যখন ছোট ছোট আকারে বশ বানিয়ে রাখা যায় তখন সে দেয় আলো, কিন্তু সীমার বাইরে যখন চলে যায় আগুন তখন আঁচ হয়ে ঝলসে দেয় সবকিছু। আর মানে শরীরে আঘাত করে আপনি অন্যায় করেছেন। ন্যায় অন্যায় তুই আমাকে শেখাবি? তোমার এই অত্যাচারী হাত ভেঙে এই মাটিতে আমি পুঁতে ফেলবো। হারামখোর! এই বসো আমাকে। আমাকে মারতে সমানে এখন কেমন লাগছে বাবা? আমার তেমন কিছু হয়নি বাবা, ফয়সাল চোট পেয়েছে বেশি। না বন্ধু না, আমার কিছুই হয়নি। আমি জানতাম জোয়ারদারের হাত থেকে তোমরা রেহাই পাবে না, ও বড় ভয়ঙ্কর লোক। বাবা, এই গ্রামের জমির উপর নির্ভর করে বসে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। আমার খোকার লেখাপড়া, ভাইয়া, আমার চম্পার চোখের চিকিৎসা, সংসারের ভরণ পোষণ কিছুই করা সম্ভব হবে না। আমি সুস্থ হয়ে শহরে যাব বাবা, অনেক অনেক টাকা কামাই করব। আমার বড় ভয় করে খোকা, তোদের জন্মের 3 মাসের মধ্যে এক ছেলেকে হারিয়েছি। চম্পার জন্মের সময় তোর মাও আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে। এরপর তোকেও যদি হারাই। না বাবা না,
তুমি আমাকে দোয়া করো, আমি যেন সংসারের প্রতি কর্তব্য পালনে জয়ী হয়ে তোমার বুকে সুস্থ শরীরে ফিরে আসতে পারি। আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না, হারিয়ে ফেলো না তুমি চেনা ঠিকানা, হারিয়ে ফেলো না তুমি চেনা ঠিকানা। সন্ধ্যায় পাখি আসে নিড়ে, তেমনি করে তুমি এসো ফিরে। তুমি যে আলো এ দুটি চোখে, সে আলো কেড়ে নিও না। আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না, হারিয়ে ফেলো না তুমি চেনা ঠিকানা, হারিয়ে ফেলো না তুমি চেনা ঠিকানা। কেঁদো না তুমি যাবার বেলাতে, হাসি মুখে দাও না বিদায় নিতে। যেখানেই থাকো প্রাণের প্রিয়া, প্রতিদিন তুমি চিঠি দিও। তুমি যে আশা, তুমি ভরসা, সে আশা ভেঙে দিও না। আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না, হারিয়ে ফেলো না তুমি চেনা ঠিকানা, হারিয়ে ফেলো না তুমি চেনা ঠিকানা। চলি দোস্ত। এই ঢাকা ছেড়ে গেল, ঢাকা 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 ছেড়ে গেল, ঢাকা। চেরাগ, আরমান তো গেছে শহরে টাকা কামাতে, আর ওর বন্ধু ফয়সাল যে আমার গলা চেপে ধরেছিল, সেই হারামির বাচ্চার হাত দুটো আমার চাই। জি হুজুর।
বাবা রে লোকটা বোধহয় অ্যাক্সিডেন্ট করেছে। কি খুন? হ্যান্ডস আপ, অ্যারেস্ট হিম। না না, আমি খুন করিনি। যা বলবার থানায় গিয়ে বলবেন। আমি খুন করিনি, বিশ্বাস করুন আমি খুন করিনি। সমস্ত সাক্ষী প্রমাণ পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি সমাজপতি আমজাদ মল্লিককে নিজের হাতে খুন করেছে। না, অতএব বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন করিনি। জজ সাহেব, জজ সাহেব, আমি কাউকে খুন করিনি, আমাকে ছেড়ে দাও। আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন। কে যায়? কায়সার না? আমার চিঠিপত্র আছে কিছু? না ভাই। চম্পা, রক্ত দেখতে পাও না বলে ভাগ্য আজ আবার তোমার কপাল থেকে রক্ত ঝরালো। যার চোখে পৃথিবীটাই অন্ধকার, তার ভাগ্য বলে কিছু নেই কায়সার ভাই। ভাইয়ার জন্য আমার বুকের মধ্যে যে রক্তের স্রোত বইছে, তার কাছে আমার কপালের রক্ত কিছুই নয়। চম্পা, ভাইয়ার একটি খবরের জন্য প্রতিদিন অতি আগ্রহে বসে থাকি। তোমার সাইকেলের ঘন্টার শব্দ আমাকে স্থির থাকতে দেয় না কায়সার ভাই, তাই তো ঘর থেকে ছুটে বেরিয়ে আসি। তোমাকে কথা দিলাম চম্পা, ভাইয়া যতদিন ফিরে না আসবে ততদিন ওই সাইকেলের ঘন্টা আমি আর বাজাবো না, আমি আর বাজাবো না। খোদা, আমার স্বামীকে ফিরবে না। সে যেখানে যে অবস্থায় থাকুক, তুমি তাকে ভালো রেখো খোদা, ভালো রেখো। আমার দীর্ঘদিনের চাকরি জীবনের অভিজ্ঞতায় আমি অনেক অপরাধী দেখেছি, কিন্তু আমার চোখে তুমি প্রথম যাকে দেখে আমার মনে হয়েছে অপরাধ না করেও তুমি শাস্তি পেতে যাচ্ছ। তাই আমি স্বেচ্ছায় তোমার আপিলের ব্যবস্থা করেছি। নাও, কাগজে সই করে দাও। আপনার কাগজকে আমি ঘৃণা করি। জীবনের প্রতি তোমার এত ঘৃণা কেন? প্রত্যেক অপরাধী শাস্তি পাবার পর বাঁচার আকুতি নিয়ে চিৎকার করে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তুমি প্রথম ব্যক্তি যার আপিলের কাগজ নিয়ে আমি নিজেই এসেছি। আমার জন্য আপনার এই দয়া কেন? দয়া নয়, আমি আমার ফরজ আদায় করছি। দোষীকে শাস্তি দেওয়া যেমন আমার দায়িত্ব, তেমনি নির্দোষীকে বাঁচানো আমার কর্তব্য। তাছাড়া বাঁচার জন্য আরেকবার চেষ্টা করতে দোষ কি? আমি আপিলের কাগজ আবার তোমার কাছে পাঠিয়ে দেব, তুমি সই করে দিও। না হলে বুঝে নেব তোমার শাস্তির মৃত্যু নয়, আত্মহত্যা। কায়সার, মকবুল চাচাকে দেখেছো? না, তার তো স্থায়ী ঠিকানা এখন একটাই,
বাস স্ট্যান্ড। ও, আমি তোমার জন্য সব রকম চেষ্টা করেছি, কিন্তু আপিল মঞ্জুর করতে পারিনি। এটা তোমার মৃত্যুদণ্ডের আদেশনামা। এখনো 2 দিন বাকি আছে। তোমার শেষ ইচ্ছা কি? তুমি কি কারো সঙ্গে দেখা করতে চাও? হ্যাঁ, জজ সাহেবের সাথে। যতদূর জানি, মানুষ তার অন্তিম সময়ে তার সবচেয়ে আপন আত্মীয়ের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু এই প্রথম তুমি, যে তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছে তার সঙ্গে। হ্যাঁ, কিন্তু কেন? তার সঙ্গে দেখা করার তোমার কি প্রয়োজন? আমি জজ সাহেবের সাথে দেখা করব। 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 সরি স্যার, এ সময় আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। না না, ইটস ওকে। নিশ্চয়ই কোনো প্রয়োজন ছাড়া এত রাতে আপনি আসেননি। ঠিক ধরেছেন স্যার, আমার কাস্টডিতে একজন কয়েদি আছে, সমাজপতি আমজাদ মল্লিককে খুন করার অপরাধে যা শাস্তি হয়েছে। আগামীকাল তার ফাঁসি হবে। হ্যাঁ হ্যাঁ, ওর চরিত্রটা বেশ অদ্ভুত। আপনার সঙ্গে একবার দেখা করতে চায়। কেন? এ প্রশ্ন আমিও ওকে করেছিলাম, কিন্তু কোনো উত্তর দেয়নি। মৃত্যুর আগে ওর শেষ ইচ্ছা কি, এ প্রশ্ন করাতেই সে ওই কথাই বলেছে। কোনো ফাঁসির আসামির কাছ থেকে এ ধরনের কথা এই প্রথম শুনলাম স্যার। আগামীকাল কি একবার আসবেন? কথা দিতে পারছি না। ওকে স্যার। শোনো, জজ সাহেব তোমার সাথে দেখা করতে এসেছেন। তুমি আমার সঙ্গে দেখা করতে চেয়েছো, কিন্তু কেন? আমি কাউকে খুন করিনি। তারপরও আপনি আমার ফাঁসির আদেশ দিয়েছেন। আমি জানি শাস্তির কোনো দোষ নেই। আমার এই শাস্তির বদলে আমি আপনাকে শাস্তি দিতে চাই। শাস্তি? ঘাবড়াবেন না, আমার শাস্তি আপনার শাস্তির মতো এত নিষ্ঠুর না। আপনার জন্যে এটাই শাস্তি। ফাঁসির দড়িতে ঝোলার পর আমার মৃত্যুর খবর আপনি আমার পরিবার পরিজনের কাছে পৌঁছে দেবেন। আমার মৃত বাপকে, প্রিয়তমা স্ত্রীকে, মানন্দ বোনকে, মাসুম বাচ্চাকে আমার মৃত্যুর খবর আপনার মুখ দিয়ে শুনিয়ে দেবেন।
বাবা হ্যাঁ? খেয়ে নিন বাবা। এ, তোমার খাবার কই? ঘরে রাখা আছে, আমি পরে খাবো। ও, আরমান! বাবা, বাবা, কোথায় যাচ্ছেন বাবা? আমার আরমান আসবে। বাবা, এতটা উতলা হবেন না, আপনার ছেলে ঠিকই ফিরে আসবে। খাবারটুকু অন্তত খেয়ে যান। তুমি তো খেতে বলছো বৌমা, কিন্তু আমার খোকা, আমার আরমানকে ফেলে আমি খাই কি করে? এই বৃদ্ধ বুকে পাথর চাপা দিয়ে আর কত কাল রাখবো বলতে পারো বৌমা? আমার খোকা, আমার সন্তান ফিরে এলে আমি গরু জবাই করে গ্রামের সবাইকে খাওয়াবো। বেদনা তুমি যাবার বেলাতে হাসি মুখে দাও না বিদায় নিতে। যেখানেই থাকো প্রাণের প্রিয়া, প্রতিদিন তুমি চিঠি দিও। তুমি যে আশা, তুমি ভরসা, সে আশা ভেঙে দিও না। ফাঁসির দড়িতে ঝোলার পর আমার মৃত্যুর খবর আমার মৃত্যু বাপকে, প্রিয়তমা স্ত্রীকে, মারন্দ বোনকে, মাসুম বাচ্চাকে আপনার মুখ দিয়ে শুনিয়ে দেবেন। নামেই শুধু চেরাগালি, কামের বেলা নেই। কি যে বলেন হুজুর, এই চেরাগালির চেরাগ আপনার সেবায় সারা জীবন ধরে জ্বলবে। তাহলে যাও না। হ্যাঁ? মকবুলের ছেলে শহর থেকে নিশ্চয়ই এতদিনে টাকা পয়সা পাঠাতে শুরু করেছে। আমার সুদের টাকাগুলো থাক, থাক, থাক। আর বলতে হবে না, বুঝে গেছি। আমি এক্ষুনি যাচ্ছি হুজুর। টাকা না পেলে ঘরের মালপত্র সব, সাথে সাথে ঘরের সুন্দরী বউটার মনেও একটু চেরাগের আলো জ্বালিয়ে দিয়ে আসবো, তাই তো? হুম, যাচ্ছি হুজুর। এই, জলদি, জলদি। আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোয়ার। এই, এত ধীরে ধীরে কেন? তাড়াতাড়ি কর হারামজাদার দল। এই, ভালো করে বাইরে থেকে সবকিছু নিয়ে আয়। আপনারা আপনারা এতটা নির্দয় হবেন না। আপন আত্মীয় না হলেও আমরা একই গ্রামের বাসিন্দা। আমাদের সম্পর্ক আত্মীয় চেয়েও বেশি। আরে, আমার মনের কথাটাই তুমি বলে ফেললে। তুমি তো জানো না, এই চেরাগালি সম্পর্ক গড়ার ব্যাপারে সাংঘাতিক ওস্তাদ। এই এক জীবনে কত শত যুবতীর বুকে প্রেমের চেরাগ জ্বালিয়েছি তার হিসেবে নেই। তুমি রাজি হয়ে যাও, এই চেরাগালির চেরাগ তোমার যৌবনে নতুন করে প্রেমের চেরাগ জ্বালাবে। রাতের বেলা আসবে তো? আমার গায়ে তুই হাত তুললি হারামজাদি? এত বড় স্পর্ধা তোর? মনে রাখিস, আমি জোয়ারদারের চেরাগ,
শুধু তোর ইজ্জত নয়, সময় হলেই ঘরের ইজ্জত আমি নিলামে তুলে দেব। প্রয়োজনে এই চেরাগের আগুনে তোদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। ভাবি কোনো চিন্তা করো না, ভাইয়া শিগগিরই ফিরে আসবে। হ্যাঁ, তুমি দেখে নিও, ভাইয়া শিগগিরই ফিরে আসবে। এই যে ভাই, একটু দাঁড়ান না। আরমানদের বাড়ি কোন দিকে বলতে পারেন? কেন বলুন তো? আমি ঢাকা থেকে আসছি, খবর আছে। আপনি নিশ্চয় আরমানের বন্ধু, শহরে একসঙ্গে কাজ করেন। ফাসল আঙ্কেল, দেখ বিজয়, তোর বাবার বন্ধু শহর থেকে এসেছেন। বাপে আসেনি? এ হলো আরমানের ছেলে বিজয়। আপনি ওর সঙ্গে যান, তুই ওনাকে নিয়ে যা। আচ্ছা। আমি মকবুল চাচাকে নিয়ে আসছি। চলেন। মা, মা, কিরে বিজয়, চিৎকার করছিস কেন? মা, জানো পুপু? হ্যাঁ, শহর থেকে বাপের বন্ধু এসেছে। কই, কোথায়? এই তো। হ্যাঁ, সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতদিন পর আপনি ভাইয়ার খবর নিয়ে এসেছেন। বাবা শুনলে খুশিতে একেবারে পাগল হয়ে যাবে। আর ভাবি তো দিনরাত শুধু দোয়া পড়ছে। এদিকে আসুন তো চাচা, কুকুর মুখ দিয়ে কথা বলতে থাকলে আর থামতেই চায় না। বসেন। আমি আর কি কথা বলি, আমার চোখ যখন ভালো ছিল তখন দেখেছি ভাইয়া যখন কথা বলতো 7 গ্রামের মানুষ মুগ্ধ হয়ে তার কথা শুনতো। যা বিজয়, জলদি বাবাকে খবর দে। আর তোর মা কোথায় আছে দেখ। শোনো পুপু, দুষ্টু ছেলে কি বলে গেল জানেন? বলে গেল আমার বাপের এই বন্ধুটির ভীষণ ডাক, একেবারে শুট কোট টাই পরা। হে খোদা, তুমি রহমান ও রহিম, তুমি আমার স্বামীকে হেফাজত করো খোদা, হেফাজত করো। আমিন। মা, 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 শহর থেকে বাপের বন্ধু এসেছে। কি সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি বলছি। শিগগির চলো। চল। আচ্ছা ভাইজান, আমার ভাইয়ের কি এমন কাজ যে একেবারে একটা খবর দিতে সময় পায় না? ভাই এবার আসুক, আচ্ছা করে মজা দেখাবো। আমি তার সাথে কথাই বলবো না। আচ্ছা, কোথায় থাকে আমার ভাইয়া? ভাইয়া কি নিজে রান্না করে খায় না হোটেলে খায়? বুঝেছি, অনেক টাকা রোজগার না করে আমার ভাইয়া গ্রামেই ফিরবে না। আমার ভাইয়ার কথা একেবারে পাক্কা। আপনি তো তার বন্ধু, আপনি বলুন, আমার ভাইয়া কখনো মিথ্যে কথা বলে? মানে ব্যাপারটা হলো, ও যা বলেছে তা আমি মেনে নিয়েছি। মানতেই হবে, কারণ আমার ভাইয়া কখনো মিথ্যা কথা বলে না। এখন শুধু আমাদের একটাই কাজ, ভাইয়ার জন্য অপেক্ষা করা, শুধু অপেক্ষা করা। আচ্ছা, কবে আসবে আমার ভাইয়া বলতে পারেন? চম্পা, ভাবি এসে গেছে। আপনি শহর থেকে এসেছেন? জি। আপনি কি করছেন? আপনাকে দেখে কেন জানি আমার মনে হলো আপনি আমার বড় ভাই, আর বড় ভাইকে সালাম করা পুণ্যের কাজ। চম্পা, ওনাকে পেয়ে নিশ্চয় এতক্ষণ শুধু বকবক করছিলি। কত দূর থেকে কষ্ট করে উনি এখানে এসেছেন। চা নাস্তা দিয়েছিস? না না, থাক, এসবের প্রয়োজন নেই। মাফ করে দাও ভাবি, ওনাকে পেয়ে ভাইয়ার গল্প করতে করতে আমার এসব মনেই ছিল না। আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি।
আমার যাবার সময় হয়ে গেছে, এক্ষুনি আমাকে যেতে হবে। আমি আপনার সাথে শহরে যাব। তার কি এমন কাজ যে একটা চিঠি লেখার মতো সময় হয় না? আমার অপেক্ষার কথা নয় বাদে দিলাম, কিন্তু তার অন্ধ বোন, বড় বাবা, নাবালক সন্তানের খবর তো তার নেওয়া উচিত। ডাক পিয়নের সাইকেলের ঘন্টা শুনলে তার অন্ধ বোনটা খবরের আশায় ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। বাসের শব্দ শুনলে তার বুড়ো বাপ এক বুক আশা দিয়ে ছুটে চলে যায় বাস স্ট্যান্ডে। আর তার অবুঝ সন্তান খেলনা নিয়ে তার বাবা আসবে বলে প্রতিদিন পথের দিকে তাকিয়ে বসে থাকে। আপনি তাকে গিয়ে বলবেন ও যেন তাড়াতাড়ি ফিরে আসে। এই টাকাটা ও আপনাকে... ভাইয়াকে বলবেন আমার চোখ ভালো হবার দরকার নেই, এর জন্য পরিশ্রম করে বেশি টাকা রোজগার করার দরকার নেই। আমার কোনো খেলার দরকার নেই, আমি এখন অনেক বড় হয়ে গেছি। ঠিক আছে, আমি সকলের খবর ওর কাছে পৌঁছে দেব। হ্যাঁ শুনুন, হ্যাঁ, কোনো কারণে সে যদি আর ফিরে আসতে না চায় তাহলে কথা দিন আপনি দয়া করে ওর কাছে আমাদের পৌঁছে দেবেন। ঠিক আছে। এই যে শোনো 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 শোনো, আমি মকবুল, আরমানের বাবা। তুমি তো আরমানের খবর নিয়ে এসেছো, তাই না? জি। একবার আমার বুকের মধ্যে আসবে বাবা? এসো, একবার এসো। তোমাকে কেন এভাবে জড়িয়ে ধরলাম জানো? জি না। অনেক দিন ধরে ছেলের আশায় পথ চেয়ে থাকতে থাকতে আমার বুকের রক্ত সব শুকিয়ে গিয়েছিল। তুমি আমার ছেলের বন্ধু, তাই তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমি যেন আমার ছেলের স্পর্শ পেলাম। করিম, করিম, দেখো আমার ছেলের বন্ধু শহর থেকে খবর নিয়ে এসেছে। চৌধুরী, আমার ছেলের বন্ধু। পাগল। দেখো বাবা, ওরা আমাকে পাগল বলে, আমি নাকি পাগল। ওরা বলে আমার ছেলে নাকি আর কোনো দিন ফিরে আসবে না। তুমি ওর সঙ্গে দেখা করে বলো এই ভাঙা বুক নিয়ে আমি আর থাকতে পারছি না। তুমি ওকে তাড়াতাড়ি চলে আসতে বলো। সাহেব, আমি ফয়সল, আরমানের বন্ধু। দেখা হলে ওকে বলবেন ওকে ছাড়া আমার দেহটা, আমার জীবনটা অর্ধেক হয়ে গেছে। এই টাকা দিয়ে দোকানের বাকি শোধ করব। বিজয়, এই টাকা তোমার স্কুলে বেতনের কি জন্য। মজা, কি মজা। আর এই টাকা দিয়ে চম্পা মুনি সালোয়ার কামিজ বানাতে হবে। আর বাকি টাকা সব বাবার হাতে তুলে দেবো। না না একদম না, বলো যে এই জোয়ারদারের হাতে তুলে দেব। যাই বলো, হিসাবে কিন্তু এখনো তুমি বেশ কাঁচা। তুমি ভুল করলেও আমি তো আর ভুল করতে পারি না। এই চেরাগ আলী চেরাগের আলোয় সব কিছু দেখতে পায়। তোমার হাতের ছোঁয়ায় এই চাকাগুলো কেমন রোমান্টিক হয়ে গেছে, তাই না? আসি আসি।
বোমা, বোমা, আজ আমি তোমাদের জন্য বিরাট একটা খুশির খবর নিয়ে এসেছি। এতদিন পর খোকার খবর পেয়েছি, ওর বন্ধু শহর থেকে এসেছে। তুমি আগে আমার গরম গরম ভাত রেঁধে দাও, সঙ্গে আলু ভর্তা। ভীষণ খিদে পেয়েছে, ভীষণ খিদে। যাও না, এই খিদে যে আমি সহ্য করতে পারছি না। যাও যাও বৌমা, যাও। কই বৌমা, দাও, আমার ভীষণ খিদে। এখন আমি কি করি? কি হলো বৌমা? বৌমা, বৌমা, ভাত আমি খাবো না, বাস চলে এসেছে, আমার খোকা আসছে। খোকা, খোকা। আমার কাছে কেন করলি? হ্যাঁ, পুরো মানুষ কত আশা করে ভাত চেয়েছিল। কি করবো মা, আমি জানি ঘরে এক দানা চালও নেই। দাদুকে তুমি ভাত রেঁধে দিতে পারতে না মা। কি ব্যাপার? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত, পরিশ্রান্ত, ক্লান্ত। সাহারা, বিচারকের আসনে বসে সারা জীবন অনেক বিচার করেছি, অনেকের ফাঁসির আদেশ দিয়েছি, কিন্তু জীবনে এই প্রথম অনুভব করলাম যার ফাঁসি হয় সেই শুধু মরে না, তার সাথে মৃত্যু হয় অনেক আশার, অনেক ভালোবাসার, অনেক অপেক্ষার, অনেক নিরাপদ আশ্রয়ের। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওই আসামিকে বলতে পারেন? আমির গুন্ডা, শহরের কুখ্যাত ক্রিমিনাল। হ্যাঁ, ক্রিমিনাল হলে কি হবে? শহরের লোকজন ওকে এত ভয় করে যে ওর বিরুদ্ধে কোর্টে কেউ কখনো সাক্ষী দিতে চায় না, যে কারণে বারবার সে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। কি ব্যাপার, আপা আসছে না কেন? এত রাত হয়ে গেল। কিরে মুন্না, তুই এখনো ঘুমাসনি? মুন্না যদি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তাহলে এটিএন এর ছবি দেখবে কি? বাজে বকো না তো আমির ভাই, আমার মেজাজ কিন্তু একদম ঠিক নেই। তা মেজাজ খারাপের কারণটা জানতে পারি কি? আগে 20 টাকা টাকা ছাড়া তো আইসক্রিম খাবো, আপার কাছে চাইলে দিতে চায় না। একদম মারবো কিন্তু। আরে ঠিক আছে ঠিক আছে, যখন যা লাগবে আমার কাছে চেয়ে নেবে। এনো। থ্যাংক ইউ। ওয়েলকাম। দিন দিন মুন্নাকে লাই দিয়ে তুমি ওকে মাথায় তুলছো। আপনাকে কোথায় তুলছি? ছাড়ো, ছাড়ো বলছি। না হলে এই দুপুর পর্যন্ত ঘুমাবে কেন? ঠিক আছে, আমি না হয় অপেক্ষা করি। ভাগ্যটাকে পরীক্ষা করে দেখা যাক, বল পাবো কি পাবো না, পাবো কি পাবো না। পাবো না, পাবো না, পাবো। মুন্না, কি ব্যাপার মুন্না? স্কুল ফাঁকি দিয়ে এখানে? না না, স্কুল ফাঁকি দেয়নি তো আপা। আমির ভাইয়ের কাছে একটা কাজে এসেছিলাম, এসে দেখি এই ভর দুপুরে ঘুমাচ্ছে, তাই তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগ্য পরীক্ষা করছিস, তাই না? বল, আজ আবার কি মতলবে এসেছিস? বলতে পারি। বলো, তুমি রাগ করবে না? না রে, রাগ করবো না, বল। আমির ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বল কিনবো। বল কিনবি? হ্যাঁ আপা, আমির ভাই খুব ভালো মানুষ,
বড় হলে আমিও আমির ভাইয়ের মতো হব। আহ! আমির ভাইয়ের মতো হবি কেন? লেখাপড়া শিখে তুই অনেক বড় হবি। তোকে তোকে দেখে সবাই সম্মান করবে। আমির ভাইকে বুঝি লোকে সম্মান করে না? আমির ভাই যদি খারাপই হবে তাহলে তুমি তার সাথে মেশো কেন? তোর আমির ভাই খারাপ না, খুব ভালো। তার জীবনে শুধু একটি অভাব, সেটা হচ্ছে লেখাপড়া। এই নে টাকা, বল কিনে সোজা বাসায় চলে যাবি। ও মাই সুইট আপা। বুঝেছি, বিয়ের আগেই দুপুর পর্যন্ত ঘুমানো, আর বিয়ের পর তো ওঠো। দিলে তো আরামের ঘুমটা নষ্ট করে। আপা, আপা, আমির ভাইকে একজন ভদ্রলোক ডাকছেন। কি ব্যাপার মুন্না? বল কেনা টাকার জন্য তোমার কাছে এসেছিল, আমি দিয়ে দিয়েছি। যাও, কি একজন ভদ্রলোক তোমার জন্য অপেক্ষা করছে, দেখা করে এসো। ভদ্রলোক আর আমার কাছে আসে না। এটা পড়ে যাও। যাই দেখি। আরে জজ সাহেব, আপনি? তুমি তুমি আমাকে চিনলে কি করে? বিচারকরাই শুধু অপরাধীকে চিনবে আর অপরাধীরা বিচারককে চিনবে না, তা কি হয়? বিচারক যেমন অপরাধীর সূতিকাগার থেকে শুরু করে জীবন বৃত্তান্ত সম্পর্কে খোঁজ খবর রাখে, তেমনি অপরাধীও বিচারকের জীবন সম্পর্কে জানে। বিচারক অপরাধীর শুধু জীবন বৃত্তান্তই জানে না, মরণ বৃত্তান্ত কাগজে লিখতে জানে। যাকে শোনো, আজ আমি তোমার এখানে বিচারক হিসাবে আসিনি, এসেছি একজন সাধারণ মানুষ হিসাবে। টাকাটা গুনে নাও, আর আমার হয়ে একটা কাজ তোমাকে করতে হবে। 50,000। পৃথিবীতে টাকাই হচ্ছে একমাত্র জিনিস যা আমি খুব ভালো চিনি, তাই ওজন করে বুঝতে পারি পরিমাণটা কত। বলুন, কাকে খতম করতে হবে? শোনো, জীবনকে আমি বাজি রেখেছি অ্যাকশনের জন্য, টেনশনের জন্য নয়। এ কাজ আমার দ্বারা হবে না, আপনি আসতে পারেন। আমির, সারা জীবন তুমি অনেক পাপ করেছো, অনেক অন্যায় করেছো। জীবনে যখন একটা পুণ্য করার সুযোগ এসেছে, তা তুমি ছেড়ে দেবে কেন? আমার ভালোবাসার কসম আমির, জীবনে অন্তত এই একটি ভালো কাজ তুমি করো। বিজয়, ভাবি, চম্পা, আরমান ভাই আসছে, আরমান ভাই আসছে। কি মজা বিজয়, কি মজা। আরমান ভাই আসছে, আরমান ভাই আসছে। ভাবি, চম্পা, 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 তোমার ভাই আসছে। ভাই এসেছে? কোথায়? ভাই যে কি আসছে, এক্ষুনি এসে পড়বে। আমি নিজের চোখে দেখে এসেছি। ভাবি, ভাবি, আমার ভাই এসেছে, আমার ভাই এসেছে। কাইসার ভাই, আমাকে একটু ভাইয়ের কাছে নিয়ে চলো না। মা, কি হয়েছে? কি হয়েছে মা, বলো না। তোর বাপি এসেছে। বাপি এসেছে? হ্যাঁ বাবা, তোর বাপি এসেছে।
আরমান, শহরে গিয়ে এত বদলে গেছো তুমি? আরে অমন ভাবে তাকে কি দেখছো? আমি তোমার বন্ধু ফয়সল। আরে দেখলি কেমন নাটক করলাম? পরীক্ষা করে দেখছিলাম যে তুই আমাকে ভুলে গেছিস কিনা। আয় আমার বুকের মধ্যে আয়। এই বুকে কতদিন তোকে জড়িয়ে ধরিনি। আয়। অমন ভাবে তাকিয়ে কে দেখছিস? আয়। কি হলো ফয়সল? আয়। আমার যে হাত দুটো তোমাকে আপন আলিঙ্গনে জড়িয়ে ধরত, সেই হাত তুমি চলে যাবার পর সেই হাত জোয়ারদার জোর করে ছিনিয়ে নিয়েছে। একদিন জোয়ারদার ও তার লোকজন। এই হারামখোরের বাচ্চা, মনে পড়ে তোর? মনে পড়ে একদিন তুই তোর ওই হাত দিয়ে আমার গলা চেপে ধরেছিলি? হুজুর, আর দেরি না করে ওর হাত দুটো কেটে তাড়াতাড়ি মাটিতে পুঁতে দি। দেব, 100 বার দেব। যেদিন ও আমার গায়ে হাত তুলেছে সেদিন থেকে ওই হাত দুটো আমার হয়ে গেছে। হাত না থাকলে কি হবে? আল্লাহর উদ্দেশ্যে দুহাত উঠিয়ে হয়তো ইবাদত করতে পারবো না, কিন্তু আমার আত্মার শক্তি তুমি থামাবে কি দিয়ে? চুপ কর বেয়াদব! হাত নেই তাতে কি হয়েছে? তুমি তো আছো। কই ভাইয়া? ভাইয়া, ভাইয়া, এতদিনে বুঝি অন্ধপনের কথা মনে পড়লো? তোমাকে আমি আর যেতে দেবো না। আমার চোখ অপারেশনের দরকার নেই, দরকার নেই। বাপি, 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 বাপি। বাপি, বাপি। বাবা, তোমার দোয়ায় আমার স্বামীকে সুস্থ শরীরে ফিরে পেয়েছি। তুমি দোয়া করো সুখে দুঃখে সব সময় সে যেন আমাদের পাশে পাশেই থাকে। ভাগ্য যেন তাকে আর কোনোদিন আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে না দেয়। আমি খোকা, আমার খোকা, তুই এসেছিস? তুই এসেছিস খোকা? তুই আমাকে ছেড়ে আর কখন দূরে চলে যাবি না তো? বল খোকা, বল। তোকে ছাড়া আমার সমস্ত ঘর, সমস্ত পৃথিবী খালি খালি লাগে। আমার এই বুকটা ভেঙে যেতে চায়। জানিস খোকা, তুই নেই দেখে গ্রামের সবাই আমাকে নিয়ে তামাশা করে। সবাই বলে তুই নাকি আর কোনো দিন ফিরে আসবি না। এসব কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। এখন তুই এসে গেছিস, দেখবি আমি ভালো হয়ে যাব। আয় আয় আয়, দেখো তোমরা সবাই দেখো, আমার ছেলে ফিরে এসেছে, আমার আরমান ফিরে এসেছে। এতদিন আমাকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করেছো,
এখন নিজেদেরকে নিয়ে তোমরা হাসো, তামাশা করো। ওরা ওরাই আমাকে বলতো তুই নাকি আর কোনো দিন ফিরে আসবি না, ফিরে আসবি না। শালার জজ, আমাকে ফাঁসিয়ে তুমি শালা কেটে পড়েছ। এখন ঠেলা সম্ভব? ভাইয়া বন্ধুকে তুমি গালি দিচ্ছ কেন? বন্ধুকে গালি দিলে কোনো দোষ হয় না। এই নাও ফুপু তোমার সালোয়ার কামিজ। বিজয় ঠিক বলেছে। ইয়ে বাবা, এই কাপড় তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। বাপি, এটা কি বাপি? এটা হচ্ছে শরবত। কি মজা, কি মজা, আমিও খাবো। না না না, আমার বন্ধুদেরও খাওয়াবো। বলবো আমার বাপি এটা শহর থেকে নিয়ে এসেছে। বিজয়, বিজয়, বিজয় শোন, বিজয়, এই বিজয়, বিজয় শোন। শালা বোতলটাই গেল। আমার 50,000 টাকা। এ টাকা আমার, এ টাকা। জানি খোকা, জানি এ টাকা তোর। তুই তো এই টাকা কামানোর জন্য শহরে গিয়েছিলি। হ্যাঁ, এ আমার সৎ উপার্জনের টাকা। জানি খোকা, জানি এ তো সৎ উপার্জনের টাকা। আমি এখন বুঝতে পারছি এতদিন কোনো খবর না দিয়ে কেন তুই দূরে ছিলি। এই জন্যই তো তোর এই বুড়ো বাপ জোয়ারদারের কাছ থেকে বন্ধকে জমি যেন ছাড়িয়ে আনতে পারে। হুজুরের বুদ্ধি তারিফ করতে হয়। যা বলেছ ভাই। কি ব্যাপার? পথ ভুল করে নাকি? বাস স্ট্যান্ড তো ওই দিকে। এটা জোয়ারদার সাহেবের বাড়ি। এই নাও। তোমার টাকার আঘাতে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। থাকলে আরো মারো, যত খুশি মারো। যা পাওনা তার দ্বিগুণ দিয়েছি। আমার জমির দলিল ফিরিয়ে দাও। আরে শালা বলে কি? জোয়ারদার সাহেবের কাছে বন্ধকি জমি ফেরত হয় না, জানো না বুঝি? ফেরত হয়, ফেরত হয়। আর তোমার মতো চেরাগালেরা এটা দিয়ে থাকে। তুমিও পথ ভুল করে নাকি? মনে তো হয় তাই। না হলে তোমার তো এখানে আসার কথা না। এসেছো যখন ভালোই হয়েছে। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমরা টাকাগুলো তুলে নেব, অথচ দলিল ফিরিয়ে দেব না। উঠা জমির দলিলটা ফিরিয়ে দাও। কি বলছেন হুজুর? ঠিকই বলছি, যাও। হুজুর, ওদের সামনে আপনি আমাকে ধমক দিলেন, অপমান করলেন। আরে বোকা, অপমান নয়। শোন, ওই দলিল তো আবার আমার কাছে ফেরত আসবে। কিছু ছোট ছোট ইমানের কাজ করতে হয় বড় বড় বেঈমানির জন্য। আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোয়ারদার। মকবুল মিয়া, ও মকবুল মিয়া, মকবুল মিয়া, তোমার ছেলে ফিরে আসায় আমরা গ্রামের সবাই খুব খুশি হয়েছি। তোমার জমি জমা ফিরে পাওয়ায় আমরাও আশায় বুক বেঁধেছি। আমাদের বিশ্বাস
তোমার ছেলের কল্যাণে আমরাও জোয়ারদারের কবল থেকে আমাদের বন্ধুকি জমি জমা উদ্ধারের রাস্তা খুঁজে পাবো। রাস্তা তো আমি খুঁজছি, পালাবার রাস্তা। তোমার ঘরে নিভে যাওয়া প্রদীপ নতুন করে যে আলোর সন্ধান পেয়েছে, সে আলোতে আমরাও পথ চলতে চাই। আমার ছেলের জন্য তোমরা দোয়া করো। হ্যাঁ। ও ফিরে আসায় আমার সব দুঃখ, সব কষ্ট শেষ হয়ে গেছে। পাড়াপড়শি দেখা যাও, ভাই বেড়াদার শুই না যাও। ও পাড়াপড়শি দেখা যাও, ভাই বেড়াদার শুই না যাও। আসো তোমরা তাড়াতাড়ি, পোলা পানার বুড়া বুড়ি খুশি খুশি লাগে রে অন্তরে। গায়ের ছেলে আইলো রে গায়েতে ফিরে। দেখো গায়ের ছেলে আইলো রে গায়েতে ফিরে। ভালোবাসা হয়তো যদি ওজন করার মতো, বুঝাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত। ভালোবাসা হইতো যদি ওজন করার মতো, বোঝাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত। তুমি ছাড়া নাই তো কেহ, তুমি ছাড়া নাই তো কেহ এই বুকের ঘরে। গায়ের ছেলে আইলো রে গায়েতে ফিরে। দেখো গায়ের ছেলে আইলো রে গায়েতে ফিরে। তুমি থাকো যতক্ষণ কাছাকাছি, মনে হয় যেন স্বর্গে আছি। তুমি থাকো যতক্ষণ কাছাকাছি, মনে হয় যেন স্বর্গে আছি। তুমি চোখের আড়াল হলে দুটি চোখ ভরে জলে সব কিছু এলোমেলো হয়ে যায়। তুমি থাকো যতক্ষণ কাছাকাছি, মনে হয় যেন স্বর্গে আছি। তুমি চোখেরই আড়াল হলে দুটি চোখ ভরে জলে সব কিছু এলোমেলো হয়ে যায়। কিছু ভালো লাগে না বন্ধু রে। গায়ের ছেলে আইলো রে গায়েতে ফিরে। দেখো গায়ের ছেলে আইলো রে গায়েতে ফিরে।
যদি নাই বা হইতো তোমার আমার শানে, পাগল হইয়া দিন কাটাইতাম আমি বনে বনে। দেখা যদি নাই বা হইতো তোমার আমার শানে, পাগল হইয়া দিন কাটাইতাম আমি বনে বনে। তুমি শুধু তুমি আছো, তুমি শুধু তুমি আছো দুই নয়ন জুড়ে। গায়ের ছেলে আইলো রে গায়ে কে ফিরে, দেখো গায়ের ছেলে আইলো রে গায়ে কে ফিরে। পাড়া পড়শি দেখা যাও, ভাই বেড়াদার শুই না যাও, আসো তোমরা তাড়াতাড়ি, পোলা পানার বুড়া বুড়ি খুশি খুশি লাগে রে অন্তরে। গায়ের ছেলে আইলো রে গায়েতে ফিরে, দেখো গায়ের ছেলে আইলো রে গায়েতে ফিরে। ভাইয়া, ভাইয়া তুমি কোথায়? কই ভাইয়া, তুমি কোথায়? আরে আরে, তুই কাঁদছিস কেন বোন? ভাইয়া, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু আমি যে অন্ধ। তুই অন্ধ থাকবি না, অপারেশন করলেই চোখ ভালো হয়ে যাবে। অপারেশনের পরে যদি চোখ ভালো না হয়? অপারেশনের পরও যদি চোখ ভালো না হয়, তাহলে আমার একটি চোখ তোকে দিয়ে দেব, তখন তো দেখতে পাবি। ভাইয়া, ভাইয়া।